নমস্কার বন্ধুরা, সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি একটি ভ্রমণ কাহিনী, স্বর্গের খুব কাছে। এটি লিখেছেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। আজ পড়ে শোনাব 3 ও 4 পর্ব। তাহলে শুরু করি। স্বর্গের খুব কাছে। দিন আজটি কেটে গেছে ওখানে। এক ধরনের আলস্য আমাকে পেয়ে বসেছে, আর কোথাও চট করে চলে যেতেও ইচ্ছে করে না। সারা দিন ছাদে শুয়ে শুয়ে রোদ পোহাই। কখনো হাতে থাকে বই, কখনো চারপাশে তাকিয়ে এদের সব অদ্ভুত কীর্তিকলাপ দেখি। অনেক সময় মনে হয় আমি যেন ভারতবর্ষে নেই। এই জায়গাটা যেন ইটালি বা সুইজারল্যান্ডের কোনো স্বাস্থ্য কেন্দ্র। যদিও এমন বিপুল ব্যাপ্ত তুষারমণ্ডিত পর্বতশ্রেণী পৃথিবীর আর কোথাও নেই। এখান থেকে যাবার মতন আরও 2-1টা উপলক্ষ ঘটেছিল। আমি আসবার 2 দিন পরেই 3টি মেয়ে, 2জন জার্মান ও 1জন আমেরিকান, এক শিকারায় চেপে এখানে এসে হাজির। জার্মান যুবক দুটির সঙ্গে তাদের পরিচয় হয়েছিল ইস্তাম্বুলে। এখন তারা থাকে ডাল হ্রদে। সেই জায়গাটা তাদের পছন্দ নয়। মেয়ে 3টির সঙ্গে পুরুষ কেউ নেই। একাই তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অবশ্য এতে আশ্চর্য হবার কিছু নেই। সদ্য বিশ্ব নারীবর্ষ হয়ে গেল। ডাল হ্রদে তাদের বসবাসের অসুবিধের ঠিক কারণটা অবশ্য বোঝা গেল না। তবে সেখানে ভারতীয় ভ্রমণকারীদের ভিড়ই বেশি। মনে হয় তারা স্ববর্ণের সঙ্গীদের কাছে থাকতে চায়। 3 জনের থাকার জায়গা নেই। একটা ঘরে তারা 2 জনে মাত্র থাকতে পারে, কিন্তু তারা 3 জনেই অবিচ্ছিন্ন থাকতে ইচ্ছুক। বসবার ঘরে বৃদ্ধের সঙ্গে তাদের বহুক্ষণ আলোচনা চলল। 2-1বার আমি বসবার ঘরের মধ্য দিয়ে যাই, অমনি তাদের আলোচনা থেমে যায়। সবাই চুপ করে আমার গমন পথের দিকে আর চোখে তাকিয়ে থাকে। বুঝলাম আমার অবস্থা যাকে বলে কাবাব মে হাড্ডি, কিংবা একদল হংসের মধ্যে এক কাক। ওদের তুলনায় আমার গায়ের অংশ এরকমই তো। বৃদ্ধকে আমি ডেকে বলেছিলাম, ওরা যখন থাকতে চাইছে তখন আমার ঘরটা ছেড়ে দিলেই তো হয়, আমি তো অন্য কোথাও চলে যেতে পারি। বৃদ্ধ অমনি হাহা করে উঠেছিল। আমার চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অন্য সবাই চলে গেলেও আমাকে একা থাকতে হবে এখানে। বৃদ্ধের অনুনয় বিনয়ের মধ্যে নিছক স্বার্থ নয়, ক্রমশ যেন খানিকটা আন্তরিকতার স্পর্শও পায়। ফলে একটি অবিশ্বাস্য ব্যাপার হলো, সেই 3 মেম রয়ে গেল এক ঘরে। বেশি পয়সা দিয়ে এরকম গাদাগাদি করে থাকা এদের স্বভাব নয়। তবু কেন রয়ে গেল কে জানে। অবশ্য রাত্রের দিকে তারা জার্মান যুবক দুটির সঙ্গে ঘর ভাগাভাগি করে কি না সেটা জানবার কথা আমার নয়। দিনের বেলা বেশিরভাগ সময়ই ওরা বসবার ঘরটা অধিকার করে থাকে। আমি পারতপক্ষে ওদিকটা মারাই না। কখনো যাতায়াতের পথে ওদের সঙ্গে দেখা হলে শুষ্ক সৌজন্যমূলক 2-1টা কথা হয় মাত্র। ওদের সঙ্গে আমার ঠিক ভাব হয় না। ওদেরও তেমন আগ্রহ নেই ভাব করবার। কাছাকাছি মানুষজন রয়েছে অথচ তাদের সঙ্গে আলাপ হয় না, এমন একটা অবস্থায় অদ্ভুত একটা একাকিত্ব বোধ আসে। খানিকটা অভিমান মেশানো একাকিত্ব। কয়েকদিনের মধ্যেই আমি এটা বেশ উপভোগ করতে থাকি। নিজেকে আরও বেশি অভিমানী করে তুলি। আমার প্রয়োজন নেই আর কারুকে, আমি শুধু দেখে যেতে চাই। এই পৃথিবীতে সবাই সব কিছু পায় না, কিন্তু দেখার তো কোনো বাধা নেই। জানলায় বসে বসে চারপাশের একটি ছোটোখাটো জগতের খুঁটিনাটি ঘটনাও আমি আগ্রহের সঙ্গে লক্ষ্য করে যাই। এখানে পাশাপাশি 3-4টি হাউসবোট, সবাই মিলে বেশ একটা যৌথ সংসারের মতন। আমাদের বোটের বৃদ্ধকে স্থানীয় ছেলেবুড়ো সবাই বাবা বলে ডাকে। বাবা ওর ডাক নাম। এই বাবা দারুণ পরিশ্রমী, সব দিকে এর তীক্ষ্ণ নজর। এমনকি ঠিক সময়ে জার্মান সাহেবের কুকুরের স্নানের জন্য গরম জল তৈরি করে দেওয়া পর্যন্ত। হ্রদের জল নোংরা বলে আমরা সেদ্ধ জল ছাড়া আর কিছুই পান করি না, কিন্তু ছোট ছোট কাশ্মীরি ছেলেমেয়ে ভোরে উঠেই এই হ্রদের জলেই দাঁত মাজে, মুখ ধোয়। তাদের চমৎকার স্বাস্থ্য। ওই জলেই তারা দাপাদাপি করে সাঁতার কাটে। তাদের ফুটফুটে চেহারার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। একদিন দুপুরবেলা বেরিয়ে আমিনা কাদালের কাছে একটি মেয়ে স্কুলের ছুটি হতে দেখেছিলাম। সেদিকে তাকিয়ে আমার মনে হয়েছিল ভারতবর্ষের আর কোনো জায়গায়
মেয়ে স্কুলে এত সুন্দরী মেয়ে একসঙ্গে পড়ে না। প্রকৃতি সেখানে এত সুন্দর, মানুষও সেখানে সুন্দর হয়। কাশ্মীরিদের আরেকটা গুণ, তারা কেউ বড় একটা চেঁচিয়ে কথা বলে না। এখানে নারী পুরুষ নির্বিশেষে মৃদুভাষী। পথে ঘাটে লোকজনের ঝগড়ার দৃশ্য বড় কম, প্রায় চোখেই পড়ে না। বরফ ঢাকা পাহাড়ের দৃশ্যে যে শান্ত গাম্ভীর্য আছে, এখানকার মানুষের মধ্যেও তার প্রভাব আছে মনে হয়। তার একটি ভালো প্রমাণ পেয়েছিলাম আর একদিন বিকেলে। শ্রীনগরে চার চিনার নামে দুটি দ্বীপ আছে। এদের মধ্যে বড় চার চিনারে মদ্যপানশালা এবং অন্যান্য আকর্ষণ থাকায় ভ্রমণকারীদের ভিড় হয় খুব বেশি। ছোট চার চিনারে সেরকম কোনো আকর্ষণ নেই। তাছাড়া জায়গাটা বেশ দূরে বলে সচরাচর কেউ সেখানে যায় না। একদিন সন্ধেবেলা সেখানে শিকারায় চেপে উপস্থিত হয়ে দেখি 15-16 জন লোক মাটিতে বসে নামাজ পড়ছে। তাদের কারুর মুখে কোনো শব্দ নেই। কখনো উঠে দাঁড়ায়, সকলেই একসঙ্গে, কেউ কোনো নির্দেশ দেয় না। চারপাশে পাহাড় ও জল ঘেরা এই ছোট্ট দ্বীপে সেই নিস্তব্ধ প্রার্থনার দৃশ্য আমার শরীরে একটা শিহরণ এনে দেয়। মনে হয় সব ব্যাপারটাই অপ্রাকৃত। প্রার্থনাকারী ছাড়া আরও 8-10 জন মানুষ সেই দ্বীপটায় ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। তার মধ্যে 2 জোড়া প্রেমিক প্রেমিকা। বাকি লোকেরা নিঃশব্দে কফি পান করছে। দ্বীপের একটি মাত্র দোকানে কফি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। দ্বীপ ভর্তি রাশি রাশি ফুল, সপ্তবর্ণের সমস্ত সমাহার তারা ফুটিয়ে রেখেছে। আমি কিছুক্ষণ ফুল গাছগুলির পাশ দিয়ে ঘুরি, তাদের গায়ে আঙুল ছুঁয়ে আদর করি। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। এই লাইনটা আমার মাথার মধ্যে ভোমরার মতো গুনগুন করে, এবং এত বেশিবার ওই লাইনটা আমাকে শুনতে হয়, মাথার মধ্যে কে যেন ওটা সুর দিয়ে গাইছে তাও জানি না। একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি। একসময় 1 কাপ কফি নিয়ে আমিও একটা বেঞ্চে বসলাম। সেখানে আর 2টি যুবক বসেছিল। তাদের সঙ্গে আস্তে আস্তে আলাপ হলো। তারা দুজনেই কলেজের ছাত্র। তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ এই চার চিনারে এলেন কেন? এখানে তো কেউ আসে না, কিছু তো দেখবার নেই। আমি আঙুল তুলে দেখিয়ে বললাম, কেন? এই যে এত ফুল। সে বলল, ফুল তো কাশ্মীরের সব জায়গাতেই। আপনি মোগল গার্ডেন্সেরগুলো দেখেছেন? সেখানে অনেক বেশি ফুল আছে। আমি পাল্টা প্রশ্ন করলাম, তোমরা এখানে এসেছো কেন ভাই? অন্য ছেলেটি বলল, জায়গাটা কীরকম অসম্ভব শান্ত দেখছেন, যেন একটি শান্তির পর্দা ঝোলানো আছে চারদিকে। সেই জন্য আমরা প্রায় এখানে এসে বসে থাকি। আমি সকৌতুকে বললাম, ভাই তোমরা বুঝি কবিতা লেখো? ছেলে দুটি জানালো, না, তারা কবিতা লেখে না। দুজনেই বিজ্ঞানের ছাত্র। এই ছেলে দুটি মুসলমান, কিন্তু তারা আধুনিক কলেজে পড়া যুবক বলে ওই দূরের নামাজ অনুষ্ঠানে যোগ দেয়নি। আমার শিকারওয়ালা কিন্তু এসেই ওই নামাজিদের সঙ্গে বসে পড়েছে। কিন্তু বিজ্ঞান পড়া দুটি কলেজের ছেলে শুধু শান্তিময় নিস্তব্ধতা উপভোগ করার জন্য এই দ্বীপে আসে, এই কথা জেনে আমি স্তম্ভিত হয়ে যাই। এই সময় তাদের রাজনীতি, সিনেমা, সাহিত্য কিংবা নারীর প্রসঙ্গ নিয়ে হইচই আলোচনায় মেতে থাকা উচিত ছিল না। এই উপত্যকাবাসীরা হিমালয়ের প্রগাঢ় স্তব্ধতাকে শ্রদ্ধা করে, সেই জন্য তারা পারতপক্ষে উঁচু গলায় কথা বলে না। তবু মাঝে মাঝে যুদ্ধ হয়। তখন বিমান আর কামানের গর্জনে সমস্ত নিস্তব্ধতা খান খান হয়ে যায়। আমাদের ঠিক পাশের হাউসবোটের বিদেশিনী মেয়েটি সত্যিই দ্রৌপদী। ইতিমধ্যে আমরা তাকে নাগিন সুন্দরী আখ্যা দিয়েছি। নাগিন লেকে যত হাউসবোট কিংবা নাগিন ক্লাবের নামে হোটেলেও যত মেয়ে এসেছে, তার মধ্যে এর চেয়ে সুন্দরী আর কেউ নেই। সকাল থেকে অনেকক্ষণ মেয়েটি সারা গায়ে ক্রিম মেখে বোটের ছাদে শুয়ে থাকে। তার পাশে দুটি সমবয়সী যুবক অবিরাম নানা রকম হাস্য পরিহাস করে তার মন ভালো রাখে। দুপুরের দিকে মেয়েটি জলের ওপর স্কিইং করতে যায় মধ্য হ্রদে। তখনও যুবক দুটি থাকে তার দুপাশে। বস্তুত এমন একটা মুহূর্তও আমি দেখিনি যখন মেয়েটির দুদিকে দুটি ছেলে নেই। সবসময়ই দুজনে থাকে, কখনো একজন নয়। এমনকি ওরা ঘুমায়ও একসাথে।
কেউ অবশ্য এই সম্পর্কে বিশেষ আলোচনা করে না। আমার একটু অদ্ভুত লাগে। প্রেম, ঈর্ষা, এই ব্যাপারগুলো আস্তে আস্তে কি বদলে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বললে সবসময় দুজনকে বোঝায়, কিন্তু এরা তো তিনজন, অথচ এদের মধ্যে কোনো অশান্তি নেই। আমার পাশের ঘরের দুটি মেয়ে অনর্গল জার্মান ভাষায় কী সব বলে যাচ্ছে। এরা বেশ জোরে জোরে কথা বলে। কাশ্মীরিদের নম্র গলার বলার ধরন এরা অনুকরণ করতে শেখেনি। এরা হয়তো ভাবে সেটা গরিব লোকেদের বিনয়। কয়েকদিন ধরে শুনছি ওরা ট্রাউট ফিশিংয়ের তোড়জোড় করছে, সেই জন্য ঘোরাফেরা করছে কয়েকটি কাশ্মীরি যুবক। ইটালিতে যাদের জিগোলো বলে সেই রকম কিছু ছেলে তৈরি হয়েছে এখানেও। পুরুষ সঙ্গীহীন মেম সাহেবদের তারা নানান জায়গায় নিয়ে যায়, সব ব্যবস্থাপনা করে দেয়। ট্রাউট মাছ ধরার জন্য কোনো নির্জন পাহাড়ের খাঁজে ঝর্ণার পাশে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। 2-1 রাত্রি থাকতেও হয় তাঁবু খাটিয়ে। এইসব ছেলেরা মেমেদের নিয়ে যায় সেই সব জায়গায়, ফুট ফরমাস খাটে, রান্না করে দেয়। মাছ ধরার ব্যাপারটাও 90% তারাই সারে। তার বদলে তার উপহার পায় ক্যামেরা, কম্বল, আরও টুকিটাকি জিনিস। কাশ্মীরি ছেলেদের কাছে সবচেয়ে প্রিয় উপহার অবশ্য সবুজ রঙের ডলারের নোট, তারপরেই বিদেশি ছিপ। শ্রীনগরে ডলারের ব্ল্যাক মার্কেটের ঢালাও বাজার আছে, এবং হাউসবোট কর্মচারী যে কোনো সুদেহী কাশ্মীরি যুবকই তার নিজস্ব সম্পত্তি হিসাবে 2-3টি বিদেশি ছিপ অন্যদের দেখায়। প্রায় দেখি বিভিন্ন হাউসবোটের ছেলেমেয়েরা ট্রাউট ফিশিং অভিযানে যাচ্ছে। এরা অনেকেই নিজেদের দেশে কখনো মাছ ধরেনি, কিন্তু কাশ্মীরে এসে ট্রাউট ফিশিং একটি অবশ্য কর্তব্য। এই জার্মান মেয়ে দুটি চায় জার্মান ছেলে দুটিও তাদের সঙ্গে যাক, কিন্তু ছেলে দুটি রাজি নয়, কারণ তারা কিছুদিন আগেই মাছ শেখা সেরে এসেছে। তবুও দুটি মেয়ে তাদের পেরাপিরি করছে রোজই। আমেরিকান মেয়েটি অবশ্য বই ভক্ত, তার ওদিকে বেশি ঝোঁক নেই। জার্মান মেয়ে দুটিকে দেখতে ভালো নয়, বিদেশি সৌন্দর্যের মাপে ওদের পাগুলি মোটা মোটা এবং গালের মাংসে চোখ ঢেকে গেছে। আহা, বেচারিদের বিয়ে হবে না, তাই তো এত দূরে এসেছে প্রণয়ের সন্ধানে। ইস, ওরা যদি মাছ ধরার সঙ্গী হিসেবে আমাকে নিত। ঘর থেকে বেরোবার সময় এখনও আমাকে সাবধানে চারিদিকটা উঁকি মেরে দেখে নিতে হয়। জার্মান কুকুরটা এখনও আমাকে জ্বালাতন করতে ছাড়ে না, অতি পাজি কুকুর ওটা। অন্য লোকজন কাছাকাছি থাকলে ও আর এখন আমাকে কিছু বলে না, নিরীহভাবে লেজ নাড়ে, কিন্তু কোনো সময় আমাকে একা পেলেই গ্রাউ গ্রাউ করে তেড়ে আসে। সেই ডাক শুনলেই রক্ত হিম হয়ে যায়। এত লোক থাকতে কুকুরটা শুধু আমার দিকেই বা তেড়ে আসে কেন? আমি নিশ্চয়ই জীবনে অনেক অপরাধ করেছি, কিন্তু একটা জার্মান পুলিশ কুকুর সে কথা জানবে কি করে? এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দুপুরবেলা কিনে আনা খবরের কাগজটা তন্ন তন্ন করে পড়া হয়ে গেছে। নতুন বই দুটির একটিও প্রায় শেষ, আর ভালো লাগছে না, ব্যথা করছে চোখ। বাইরে বেরিয়ে এলাম। মিরাজ দিলের একটা ছোট্ট নৌকা আছে, ডিঙ্গি বা শালতি বলা যায়। সেই মাত্র মাছ ধরা সেরে ফেলল। আমি বললাম, মিরাজ, তোমার নৌকাটা করে আমি একটু ঘুরে আসব, দেবে? সে বৈঠাটা আমার দিকে বাড়ি দিয়ে বলল, ইয়েস সাব। আমার নদী নালার দেশে জন্ম। এক সময় আমি নৌকা চালাতে জানতাম। হঠাৎ আমার ইচ্ছে হলো একলা একটু নৌকা নিয়ে ঘুরে আসতে, কিন্তু বৃদ্ধ অর্থাৎ বাবা আমার কথা শুনতে পেয়েছে। সে তাড়াতাড়ি রান্না কুঠুরি থেকে বেরিয়ে এসে বলল, না সাব, একলা যাবেন না, এই নৌকোটা যখন তখন উল্টে যায়, মিরাজ আপনার সঙ্গে যাক। মিরাজ এই মাত্র মাছ ধরে ফিরেছে, এখন আমার সঙ্গে যেতে তার নাও ইচ্ছে হতে পারে। বাবাকে আমি যত বোঝাই যে নৌকা উল্টে গেলেও ক্ষতি নেই, আমি যথেষ্ট সাঁতার জানি, সে কিছুতেই শুনবে না। আমার নিরাপত্তার সব দায়িত্ব যেন তারই। জোর করে মিরাজকে আমার সঙ্গে নৌকায় তুলে দিল। মিরাজ ছেলেটি খুব ভালো, সব সময় তার হাসি মুখ, কথা কম বলে, হাসি দিয়েই অনেক কথা সেরে দেয়। এই ছেলেটি হয়তো সারা জীবন হাউসবোটের কর্মচারীই থেকে যাবে, অথচ চিত্র তারকা হলে ওকে চমৎকার মানাতো। জলের ওপর ছপ ছপ করে বৈঠার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ম্লান আলোয় সমস্ত পরিমণ্ডল যেন স্বপ্নময়। সূর্য ডুবে যাবার পরও এখানে অনেকক্ষণ আলো থাকে। এখন প্রায় 8টা বাজে, তবু অন্ধকার নামেনি। দূরের পাহাড়গুলি
এখন মনে হয় চিত্রার্পিত। পুরো পাহাড়গুলি এখন আর দেখা যায় না, শুধু আকাশের গায়ে বসানো আছে সার সার তুষার মুকুট। মধ্যহ্রদে এসে যেদিকে তাকাই সব বোটেই সাহেব মেম। এই কদিনে আমি এই বিদেশি পরিমণ্ডলে অনেকখানি ধাতস্থ হয়ে গেছি, তবু এত সব বিচিত্র চরিত্র যে কিছুতেই একঘেয়েমি আনতে দেয় না। এখন আর এই জায়গা ছেড়ে চলে যাবার কোনো তাড়া অনুভব করি না। মন্দ কি? নাগিন লেকের দূরতম প্রান্তে চলে আসে। এখানে আর হাউসবোট নেই, এখানে রয়েছে বেশ বড় একটি পদ্মবন। পদ্মবন? জলের মধ্যে একসঙ্গে অনেক পদ্মলতা থাকলেও তাকে কি বন বলা যায়? তবে পদ্মবনে মত্তহস্তি মানে কি? রাশি রাশি রক্তকমল ফুটে আছে। এরা কারুর জন্য নয়, কোনো পুজোতেই এগুলো লাগে না। পদ্মবনে নাকি সাপ থাকে। কোনো এক তৃণপ্রহরের বিলে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে, এরকম শুনেছিলাম ছেলেবেলায়। তা কখনো দেখা হয়নি আমার। একটা পদ্মের মৃণাল ধরে টান দিলাম। ওরে বাবা, কি দারুণ লম্বা এগুলো! এখানে জল বেশ গভীর, প্রায় তলা পর্যন্ত দেখা যায়। বেশ শক্ত মৃণালগুলো, সহজে ছেঁড়া যায় না। বেশ জোরে টানতেই নৌকাটা প্রায় উল্টে যাচ্ছিল আর কি। মিরাজ পকেট থেকে একটা ছোট্ট ছুরি বার করে কচ করে কেটে দিল ডাঁটাটা। সেটা আমার খুব পছন্দ হলো না। অনেকে কাঁচি দিয়ে গোলাপ ফুলের ডাল কাটে, সেই দৃশ্যটা আমার দেখতে ভালো লাগে না কখনো। নৌকার দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে ভারসাম্য রেখে আর একটা পদ্ম ছেঁড়ার চেষ্টা করলাম। এবার উঠে এলো বিরাট একটা নাল। মিরাজও পটাপট কয়েকটা তুলে ফেললো। ওরা নাকি এগুলো রান্না করে খায়। দেখতে দেখতে প্রায় এক নৌকা ভর্তিই পদ্ম তোলা হলো। মিরাজেরই উৎসাহ বেশি। হঠাৎ কথা নেই বার্তা নেই টপ টপ করে কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লো গায়ে। পরিষ্কার আকাশ ছিল, হঠাৎ কোথা থেকে চলে এসেছে মেঘ। মিরাজ বলল, ফিরে যাব সব? আমি ঘাড় হেলিয়ে সম্মতি জানালাম। দুজনে বৈঠা চালাতে নৌকা বেশ তাড়াতাড়ি এগোতে লাগলো। মিরাজ বাচ্চা ছেলে হলেও বেশ দক্ষ মাঝি। অনভ্যাসের জন্য আমার হাত একটু বাদেই ব্যথা করে। অনেকখানি চলে এসেছি, এমন সময় একজন কে চেঁচিয়ে বলল, এই আমায় একটা পদ্মফুল দেবে, এই দেবে একটা পদ্মফুল। একটি বাচ্চা মেয়ের গলা, বাংলায়। ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা হাউসবোট থেকে একটি 4-5 বছরের বালিকা আমাদের ডাকছে। 4। এই বাচ্চা মেয়েটিকেই সেদিন আমি দুপুরবেলা ট্যুরিস্ট অফিসে দেখেছিলাম। হাউসবোটটির দিকে আমার পিঠ ফেরানো ছিল, সুতরাং আমাকে নিশ্চয়ই বাঙালি বলে চিনতে পারেনি। তবু যে মেয়েটি বাংলায় পদ্মফুল চাইছে তার কারণ অতটুকু মেয়ে বাংলা ছাড়া আর কিছুই জানে না। নাগিন লেকে আমি এই প্রথম বাংলা কথা শুনলাম। মিরাজ কিছুই বুঝতে পারেনি। আমি তাকে বললাম, ওই হাউসবোটের কাছে একটু চলো তো। লাল রঙের কোট পরে বাচ্চা মেয়েটি এই দাঁড়িয়ে আছে হাউসবোটের বারান্দায়। আমি তার কাছে গিয়ে এক গোছা পদ্ম ফুল এগিয়ে দিয়ে বললাম, এই নাও। মেয়েটি সব ফুলগুলো নিয়ে আবার হাত বাড়িয়ে বলল, আরও দাও, আরও তো অনেক আছে। বেশ দুষ্টু মেয়ে তো, অল্পে সন্তুষ্ট নয়। আরও কিছু ফুল তুলে দিলাম ওকে। এই সময় ভেতরের বসবার ঘর থেকে এক মহিলা বেরিয়ে এলেন। চিনতে দেরি হলো না, এক দুপুরে দেখা সেই মিসেস চ্যাটার্জি, যিনি একবার রাগের সঙ্গে চেঁচামেচি এবং খানিক পরেই কাঁদছিলেন। এখন মুখখানা গম্ভীর। সাদা রঙের শাড়ির ওপর একটা মেরুন অল ওভার শাল জড়ানো। প্রথমে তিনি আমার দিকে না তাকিয়ে মেয়েকে ঈষৎ ধমক দিয়ে বললেন, কি হবে অত ফুল নিয়ে? একটা রেখে বাকি সব ফেরত দাও। আমি বললাম, নিক না, আমার এত ফুলের কোনো দরকার নেই, এমনিই তুলেছি, আরও অনেক আছে। তিনি তবু আমার দিকে না তাকিয়ে মেয়েকে বললেন, লোকের কাছে কখনো এরকমভাবে জিনিস চাইতে নেই। কতবার তোমাকে বলেছি, দাও, ফেরত দিয়ে দাও। ওইটুকু বাচ্চা মেয়ের কাছ থেকে ফুল ফেরত নেবার কোনো প্রশ্নই ওঠে না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, কিছু হয়নি তাতে, ওকে বকবেন না। আর তো কিছু চাইনি, ফুল চেয়েছে। এবার তিনি পরিপূর্ণভাবে তাকালেন আমার দিকে, মুখখানা বিষণ্ণ উদাসীনতা মাখানো।
31-32-এর মতো বয়স, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় বেশ লম্বা। তিনি অন্যমনস্কভাবে আমার দিকে তাকিয়ে চেয়েই রইলেন। আমার একটু অস্বস্তি হলো। সেটা কাটাবার জন্য আমি 2 হাত তুলে বললাম, নমস্কার। এবার তিনি বললেন, আসুন, ওপরে আসুন। কথাটার মধ্যে খানিকটা হুকুমের সুর আছে, সাধারণ ভদ্রতা বা অনুরোধ নয়। প্রত্যেক হাউসবোটের সামনের বারান্দা থেকে একটা সিঁড়ি নামানো থাকে জল পর্যন্ত। সেটা দিয়ে আমি বারান্দায় উঠে এসে জানালাম আমি একটু দূরেই একটা বোটে থাকি। ভদ্রমহিলা বললেন, আপনার কি ফেরার কোনো তাড়া আছে? একটু চা খাবেন? না, তাড়া নেই, খেতে পারি। মিরাজকে বললাম, তুমি যাও, একটু পরে আমি একটা শিকারা নিয়ে ফিরব। সে বললে, না সাব, আমি থাকছি। মিরাজের ওপর বাবা আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে, সে আমাকে ফেলে যাবে না। কিন্তু ছেলেটিকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবো? তাকে বুঝিয়ে সুঝিয়ে বললাম, এখানে তো অনেক শিকারা পাওয়া যাবে, আমি পরে ফিরব। এই বোটেও 2টি সাহেব মেম রয়েছে, তবে তাদের দেখলে মনে হয় বেশ নিরীহ বেড়াতে আসা দম্পতি। এই ভদ্রমহিলার সঙ্গে কোনো পুরুষ নেই, বেশ চমৎকৃত হলাম। বাঙালি মেয়েরাও তাহলে একলা বেড়াতে আসতে পারে, সঙ্গে আবার একটি 5 বছরের শিশু। এই মহিলার সাহস আছে, স্বীকার করতেই হবে। কিন্তু ইনি ওরকমভাবে প্রকাশ্যে কাঁদছিলেন কেন? আমি বললাম, এই জায়গাটায় আমি আর আপনারা ছাড়া কোনো বাঙালি নেই, ভারতীয়ও নই। আপনি এখানে এলেন কি করে? উনি বললেন, আমার ইচ্ছে ছিল টুরিস্ট সেন্টারে থাকার, শহরের মাঝখানে, কিন্তু সেখানে জায়গা নেই, কোনো বড় হোটেলেও জায়গা নেই। 3-4 দিন ধরে অসম্ভব টুরিস্টের ভিড়। মির্জা আলী বলে একজন এখানে নিয়ে এলো। জায়গাটা তো ভালোই, কিন্তু নিরাপদ তো? আমি বললাম, হ্যাঁ, সেরকম কোনো ভয়টয় নেই, চুরি যায় না এখানে, তবে জিনিসপত্র কেনার ব্যাপারে সাবধান থাকবেন। মির্জা আলীও একটি জিগলো। আমাদের হাউসবোটে জার্মান মেয়ে দুটিকে ট্রাউট ফিশিংয়ে নিয়ে যাওয়ার জন্য সে 2-1 বার আনাগোনা করেছে। একা এই সুন্দরী মহিলাকে কি সেই রকম কোনো মতলবেই এখানে এনেছে? বারান্দাতেই চেয়ার টেনে বসা হলো। আমরা পরস্পর নাম ও বাসস্থান সম্পর্কে তথ্য বিনিময় করলাম। ভদ্রমহিলার নাম শুভ্রা চ্যাটার্জি, দক্ষিণ কলকাতার মেয়ে, শ্বশুরবাড়ি পাটনায়। ওর মেয়ের নাম মৌসুমি, ডাকনাম বুলবুল। দারুণ ছটফটে মেয়ে। সে সারা হাউসবোট দাপাদাপি করে দৌড়চ্ছে। একবার 2-3টি করে ফুল নিয়ে যাচ্ছে নিজেদের ঘরে, আবার ফিরে আসছে। ট্রেতে সাজিয়ে চা দিয়ে গেল মির্জা আলী। আমাকে দেখে সে একটি লম্বা সেলাম জানালো। আমি এই তল্লাটে প্রায় 8-9 দিন আছি এবং একমাত্র নেটিভ হিসাবে বেশ দ্রষ্টব্য হয়ে গিয়েছি। চা দেবার পরও মির্জা আলী পাশে দাঁড়িয়েছিল। ভদ্রমহিলা তার দিকে সোজাসুজি তাকিয়ে বললেন, আমাদের কিছু দরকার নেই, অর্থাৎ তিনিও কি চলে যেতে বললেন। একটা প্রশ্ন গোড়া থেকেই আমার জিভে সুলসুল করছে। উনি সেই দুপুরে ওরকমভাবে কেন কাঁদছিলেন? কিন্তু সে প্রশ্ন এখানে উত্থাপন করা যায় না। ওর কোনো দুর্বল মুহূর্তে ওকে দেখে ফেলেছি সেটা জানালে উনি লজ্জা পাবেন। আমাকে চা খাবার নেমন্তন্ন করলেন বটে, কিন্তু শুভ্রা চ্যাটার্জি আমার সঙ্গে বিশেষ কথা বলছেন না। মুখে একটা অন্যমনস্ক ভাব। নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। আমিও খুব একটা বাক্যবাগীশ নই যে চটপট আলাপ জমিয়ে তুলব। আমি ওর সুন্দর হাতের আঙুলগুলি লক্ষ্য করতে লাগলাম। বেশ লম্বা লম্বা আঙুল, শিল্পীর মতো। ভদ্রমহিলার শরীরে কোনো প্রসাধনের চিহ্ন নেই, কিন্তু একটা ঢলো ঢলো সৌন্দর্য টের পাওয়া যায়। হঠাৎ মুখ তুলে উনি বললেন, আমার একটা জরুরি কাজে পহেলগাম যাবার কথা, কিন্তু পহলগামের রাস্তায় ধস নেমেছে, বাস চলছে না, কতদিন যে অপেক্ষা করতে হবে, বিরক্তিকর। জরুরি কাজ? কাশ্মীরে আবার কে কবে জরুরি কাজ নিয়ে আসে? ভদ্রমহিলা কি ডাক্তার না বিজ্ঞানী? তাদের কিছু কিছু সেমিনার হয় বটে শ্রীনগরে। এইসব সেমিনারের নিয়মেই গ্রীষ্মকালে হয় কোনো পাহাড়ি জায়গা, শীতকালে সমুদ্র তীরে। কিন্তু পহলগামের মতো ছোট্ট জায়গায় কিসের সেমিনার? তাছাড়া সেমিনারের অতিথিদের যাতায়াতের ব্যবস্থা তো সরকারই করে। আমি বললাম, বাস না চললেও ট্যাক্সি করে যাওয়া যেতে পারে, খরচ খানিকটা বেশি। উনি একটু রাগতভাবে বললেন, বাসের রাস্তা বন্ধ হয়ে গেলে ট্যাক্সি বা কী করে চলবে? পহলগামের রাস্তা অনেকখানি সমতল, পাহাড়ি রাস্তা খুব বেশি নয়। সমতলে তো আর ধস নামে না,
পাহাড়ে যদি নামেও সেই পর্যন্ত ট্যাক্সিতে গিয়ে বাকি পথটা ঘোড়ায় কিংবা হেঁটে যাওয়া যেতে পারে। আপনি পহলগাম ঘুরে এসেছেন? আগে একবার এসেছিলাম, তখন দেখেছি। এবার যাবেন না? যেতেও পারি, ঠিক নেই। আপনি এই প্রথম এসেছেন? হুম। উনি আবার অন্যমনস্ক হয়ে গেলেন। বোঝাই যাচ্ছে খোলাখুলি কথা হবে না। এবার বোধহয় আমার বিদায় নেওয়া উচিত। ওকে ওকে বুলবুল। ভদ্রমহিলা ধর্মর করে উঠে ছুটে গেলেন। আমিও চমকে উঠলাম। আমাদের কথার ফাঁকে বুলবুল কখন বারান্দার রেলিং টপকে জলের কাছে ঝুঁকেছে। সে জলের মধ্যে একটা পদ্ম ফুল ভাসাতে চায়। উনি বুলবুলকে টেনে এনে ধমকালেন। তারপর বললেন, এই জায়গাটা এমনিতে মন্দ নয়, কিন্তু আমার ভয় এই মেয়েকে নিয়ে। এমন দুরন্ত, হঠাৎ যদি জলে টলে পড়ে যায়। আমি বললাম, এত ছোট বাচ্চা নিয়ে হাউসবোটে না থেকে হোটেলে থাকাই ভালো ছিল। আপনি কোনো জায়গা পেলেন না হোটেলে? লাল চৌকে একটা বড় বাঙালি হোটেল আছে। সেখানে কোনো বাঙালি গেলেও জায়গা না থাকলেও একটা কিছু ব্যবস্থা করে দেয় বলে শুনেছে। শুভ্রা চ্যাটার্জি দৃঢ়স্বরে বললেন, ওই ধরনের কোনো ব্যবস্থা আমি পছন্দ করি না। টুরিস্ট সেন্টারে ঘর খালি নেই বলে কয়েকজন অফিসার তাদের বাড়িতে আমাদের জায়গা দেবেন বলেছিলেন। আমি রাজি হইনি। এখানে আর একটা মুশকিল, শহর থেকে অনেকটা দূরে। এখান থেকে ট্যাক্সি পাওয়া যায়? পাড়ে নেমে খানিকটা গেলেই দেখবেন একটা কলেজ আছে, সেখান থেকে ট্যাক্সি পাবেন। একটু হেসে আমি আবার যোগ করলাম, আমি গোটা কাশ্মীর উপত্যকাটাই খুব ভালোভাবে চিনি। ইচ্ছে করলে আমাকে গাইড রাখতে পারেন। আপনি একা? হ্যাঁ, একাই তো। আপনার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে আলাপও হয়নি। কলকাতায় আপনার বাড়ি কোথায়? গোল পার্কের কাছে, ব্রিজের পাশে। অরুণ রায়চৌধুরীকে চেনেন? অ্যাডভোকেট। তার স্ত্রী বন্দনা? চিনি না, পাড়ার কারুকে বিশেষ ভালো চিনি না। বন্দনা রায়চৌধুরী একসময় খুব ভালো ব্যাডমিন্টন খেলতো, খুব ভালো ছাত্রী ছিল। একটা অসুখে মাথার প্রায় সব চুল সাদা হয়ে গেছে এর মধ্যেই। ঠিক সামনাসামনি চিনি না, ওর কথা শুনেছে। উনি কি রামকৃষ্ণ মিশনে ফ্রেঞ্চ পড়ান? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ফ্রেঞ্চ জানে। বুঝেছি, উনি আমার ছোটো মাসির বন্ধু। আপনার ছোটো মাসির নাম কি? দীপান্বিতা। হ্যাঁ, দীপান্বিতা, তাকে তো আমি খুব ভালো করে চিনি। বন্দনা আমার পিস্তুত বোন, আমরা একসঙ্গে পড়েছে। দীপান্বিতা লেডি ব্রেবনে পড়তো না? হ্যাঁ। দীপান্বিতা তোমার মাসি হয়? তুমি তো তাহলে আমাকেও মাসি বলতে পারো। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তুমি? ভদ্রমহিলা হঠাৎ আমাকে তুমি বলতে শুরু করে দিলেন। সাহস তো কম নয়। এই জন্য প্রবাসে এসে আমার বাঙালিদের সঙ্গে মিশতে ইচ্ছে করে না। ঠিক খুঁচিয়ে খুঁচিয়ে কোনো না কোনো রকমের চেনাশোনার সূত্রগুলো বার করার চেষ্টা। আমার একদম পছন্দ হয় না এসব। অনেকেই কেমন এক জেলার হলেই দারুণ আত্মীয় হয়ে যায়। আমি মৃদু গলায় বললাম, দীপান্বিতা আমার মাসি হলেও আমার চেয়ে বয়সে ছোট। হোক না ছোট, তবু মাসি তো। কীরকম মাসি? আপন? মায়ের খুড়তুতো বোন। তাহলে তো আপনই হলো। দীপান্বিতাকে আমার নাম বলো, ঠিক চিনতে পারবে। বিয়ের আগে আমি তো হিন্দুস্তান পার্কে থাকতাম। মাত্র 6 বছর হলো পাটনা চলে এসেছে। আমি আর মোড়া ভেঙে বললাম, এবার আমি উঠি। কাছ দিয়ে একটা শিকারে যাচ্ছিল, হাতছানি দিয়ে সেটাকে ডাকলাম। এখন বেশ অন্ধকার হয়ে গেছে। জলের ওপর বিভিন্ন হাউসবোটের আলোর লম্বা লম্বা রেখা। বুলবুল হঠাৎ আবদার ধরল, সে শিকারায় চাপবে। তার মা তাকে বারণ করলেন, কিন্তু বুলবুল সে কথা শুনবে না। সে হাত পা ছুঁড়ে চেঁচাতে লাগলো, না আমি শিকারায় চাপবো, শিকারায় চাপবো। এ কাকুটা আমাকে নিয়ে যাবে। তুমি নিয়ে যাবে না? অগত্যা আমাকে বলতেই হলো, ঠিক আছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কেন, শুধু শুধু আসুক না একটুখানি, আবার দিয়ে যাব। বুলবুলকে আমি কোলে তুলে শিকারায় নিয়ে এলাম। তারপর শিকারাটা ছাড়ার পর আমার খেয়াল হলো, বুলবুলের মাকেও তো অনুরোধ করা উচিত। আপনি আসবেন? না। আসুন না, একটু ঘুরে ফিরেই আসবেন। থাক, তোমরাই ঘুরে এসো। শুভ্রা চ্যাটার্জির তুমি সম্বোধন আমার গায়ে বিঁধছে। মেয়েদের এরকম বড় বড় ভারিক্কি ব্যবহার আমার একদম সহ্য হয় না। এক অল্প চেনা নারী আমায় তুমি বলছে, তাও মাসির ভূমিকায়। বুলবুল কিন্তু একটুখানি ঘুরেই ফিরে আসতে রাজি না। শিকারা ঘোরাবার কথা তুললেই সে চেঁচিয়ে বলছে, না না, এক্ষুনি না, আমি আরও যাব। শিকারাওয়ালা হাসছে,
আমি বুলবুলের হাত শক্ত করে চেপে ধরে আছে। যা দুরন্ত মেয়ে, একে সামলানোই শক্ত। পরের মেয়ের দায়িত্ব নেওয়াই এক ঝকমারি। বুলবুল বায়না তুলল, ও আমার হাউসবোটটা দেখবে। সেটা না দেখে ওকে ফেরানো যাবে না বলেই শিকারওয়ালাকে বললাম, চলো। আমাদের হাউসবোটের সামনের বারান্দায় সেই জার্মান যুবক যুবতীরা সকলেই একসঙ্গে বিয়ার পান করছে, সঙ্গে সেই কুকুর। বুলবুল সেখানে এসেই, ও মা, কি সুন্দর কুকুর বলে অকুত ভয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি শিউরে উঠলাম। কুকুরটা অবশ্য বুলবুলের ছোঁয়ায় একটু বিরক্ত হলো না। জার্মান ছেলেমেয়েরা বুলবুলকে আদর করলো, অনেক কথা জিজ্ঞেস করলো তাকে। বুলবুল অনর্গল উত্তর দিয়ে গেল বাংলায়। একটু পরেই তাকে আবার ফিরিয়ে দিয়ে গেলাম। বারান্দার রেলিং ধরে ঝুঁকে আছেন শুভ্রা চ্যাটার্জি। তার ছায়া পড়েছে জলে, পিঠের ওপর এক রাস চুল মেলা, মুখখানা আবার বিষণ্ণ গম্ভীর। একটু আগে আমার সঙ্গে কথা বলার শেষ দিকে উনি খানিকটা উচ্ছল হয়ে গিয়েছিলেন, এখন মন আবার উধাও। বুলবুলকে ওপরে তুলে দেওয়ার পর উনি বললেন, ও খুব বিরক্ত করেছে নিশ্চয়ই। না না, কিছু বিরক্ত করেনি, আমি চললাম। উনি আর কিছু বললেন না। শিকারাটা বেশ খানিকটা দূরে চলে আসার পর আমি আর একবার পিছন ফিরে তাকালাম। উনি তখনও এক দৃষ্টে জলের দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। ওর পেছনের দিকে হাউসবোটের আলো, সামনের দিকটা অন্ধকার, এত দূর থেকে আর মুখ দেখা যায় না। কোনো ছেলেই সাধারণত কোনো মেয়েকে প্রথমে তুমি বলে না। শুভ্রা চ্যাটার্জির গাম্ভীর্য দেখে তাকে তুমি বলার কথা আমার মনেও পড়েনি। প্রথম আলাপে সে প্রশ্ন ওঠেই না। তবু উনি কেন আমাকে তুমি বললেন? না, ওটা ঠিক হয়নি। পরদিন আমার ঘুম ভাঙল জানলায় ঠক ঠক শব্দে। চোখ মেলে দেখি জানালার ওপাশে দাঁড়িয়ে আছে বাবা। মাত্র 6:30 বাজে। আমি তো আগেই বলে দিয়েছি 7:30টার আগে আমাকে বেডটি দেওয়ার দরকার নেই। একটু বিরক্তভাবে বললাম, কি? বাবা বলল, সাব, আপনাকে এক ভাই ডাকছে। কে ডাকছে? এক ভাই। ভাই আবার কি? আমার আবার কোনো ভাই এখানে আসবে কোথা থেকে? যত সব অদ্ভুত কথা। পাজামা গেঞ্জির ওপরেই শালটা ঝরিয়ে নিয়ে উঠে জিজ্ঞেস করলাম, কোথায় আমার ভাই? বৃদ্ধ সম্ভ্রমের সঙ্গে বলল, এক ভাই আপনার জন্য শিকারায় অপেক্ষা করছেন। উঁকি দিয়ে দেখলাম শিকারা নিয়ে বসে আছেন শুভ্রা চ্যাটার্জি আর তার মেয়ে বুলবুল। তখন বুঝলুম ভাই নয়, বাই। আমরা এদের কাছে এখনো সাব হলেও ভারতীয় মেয়েদের এরা মেমসাব বলে না, তারা বাই। কিন্তু শুভ্রা চ্যাটার্জি এত ভোরে কেন এসেছেন? কোনো রকমে চুলের মধ্যে আঙুল চালিয়ে মুখের চেহারাটা একটু ঠিকঠাক করে নিয়ে বললাম, কি ব্যাপার, কোনো গোলমাল হয়েছে? শিকারায় শুভ্রা চ্যাটার্জির সুটকেস ও অন্যান্য জিনিসপত্র সাজানো। সিংহাসনের মতো জায়গাটায় উনি বসে আছেন সোজা হয়ে। আমার চোখে চোখ রেখে বললেন, আমরা আজই পহেলগাম যাব ট্যাক্সি নিয়ে। তুমি যাবে আমাদের সঙ্গে? তুমি পথঘাট চেনো। একটু থেমে উনি আবার যোগ করলেন, বুলবুল বারবার বলছে তোমার কথা, তুমি গেলেও খুশি হবে। আমি একটু হাসলাম। শুভ্রা চ্যাটার্জি তাঁর ব্যবহারে নিখুঁত থাকতে চান। তিনি একজন যুবতী, তিনি প্রায় আমার মতো একজন প্রায় অচেনা মানুষকে ভ্রমণ সঙ্গী করার জন্য আহ্বান জানাতে পারেন না। তাতে তার দুর্বলতা প্রকাশ পায়। সেজন্যই তিনি তার মেয়ের কথা বলেছেন, যেন মেয়ের জন্যই তিনি অনুরোধ করছেন। এইবার শুরু হবে। আমি কিছু উত্তর দেবার আগে তিনি আবার বললেন, তুমি যদি যেতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে নাও, আমরা এখানেই অপেক্ষা করছি। আমার মনস্থির করতে কয়েক মুহূর্ত মাত্র লাগলো। মিসেস শুভ্রা চ্যাটার্জি ইতিমধ্যেই নিজেকে ঘিরে অনেকখানি রহস্য সৃষ্টি করে ফেলেছেন। হঠাৎ প্রকাশ্য দিবালোকে কান্না, আবার গাম্ভীর্য, আমাকে হঠাৎ তুমি বলা, এসবের অর্থ কী? এখনও তিনি যেন আমাকে অনুরোধ করতে আসেননি, আদেশ করছেন। সুতরাং শুভ্রা চ্যাটার্জিকে এ অবস্থায় একা ছেড়ে দেওয়া যায় না, এর শেষ দেখতে হবে। তাছাড়া আমার মনের মধ্যে যে ক্ষত লুকোবার জন্য আমি একাকিত্ব চেয়েছিলাম তা অনেকটা সফল হয়েছে। ঢের একাকিত্ব ভোগ করা গেছে এই কদিনে, এবার বেরিয়ে পড়লেই হয়। আমি বললাম, আমার তৈরি হয়ে নিতে খানিকটা সময় লাগবে, ততক্ষণ শিকারায় বসে থাকবার দরকার নেই, ওপরে উঠে আসুন। উনি বললেন, না ঠিক আছে, আমরা এখানেই অপেক্ষা করছি।
এবার আমি খানিকটা ধমকে বললাম, কি ছেলে মানুষের মতো কথা বলছেন? আমার যদি আধ ঘন্টা লাগে ততক্ষণ জলের ওপর বসে থাকবেন মেয়েকে নিয়ে? মালপত্র থাক, আপনারা উঠে এসে ডাইনিং রুমে বসুন, আমি চাটা দিতে বলছি। বুলবুল যদি দুধ খায় তাও পাওয়া যাবে। হাত বাড়িয়ে আমি বুলবুলকে তুলে নিলাম। শুভ্রা চ্যাটার্জি আমার সাহায্য প্রত্যাখ্যান করে নিজেই ওপরে উঠলেন, অনেকটা যেন রানীর মতন অহংকারী ভাব। ডাইনিং রুমের মাঝখানে দাঁড়িয়ে মৃদু গলায় বললেন, আমি শুধু 1 কাপ চা খাবো, আর কিছু নয়। বুলবুল দুধ খেয়ে এসেছে। একটি বাঙালি রমণীর সঙ্গে আমি চলে যাব শুনে বৃদ্ধ বাবা আর কোনো আপত্তি করল না। তাছাড়া সে বুঝে গেছে যে পর্যটন দপ্তরে গিয়ে নালিশ করার মতো আর মনের অবস্থা আমার নেই। আমি বেশি দিন রাগ পুষে রাখতে জানি না। ছেলে মেয়ে বুড়ো সবাই ভিড় করে দাঁড়িয়ে আমাকে বিদায় জানালো। সবাই বারবার বলতে লাগলো, সব আবার আসবেন, সব আবার এখানে আসবেন। এমনকি মিরাজের বড় বোন, যার সঙ্গে এতদিন একটা কথাও হয়নি, দূর থেকে দেখেছি, সে পর্যন্ত মৃদু গলায় বলল, সব আবার আসবেন তো। এদের আন্তরিকতায় হঠাৎ মনটা খুব ভিজে যায়। সকলকে খুব আপন মনে হয় আবার ঠিক কোনো দিন ফিরে আসবো এখানে। কত জায়গায় গিয়ে এরকম মনে হয়েছে, আর যাওয়া হয়নি, কিন্তু প্রতিশ্রুতি ভুলিনি। শামীমের বই দুটো ফেরত দিতে হবে, সে কথা বাবাকে ভালো করে বুঝিয়ে তারপর টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে পড়লাম। শিকারায় যেতে অনেকটা সময় লাগবে, কিন্তু আগে থেকে বলে না রাখলে এদিকে এত সকালে ট্যাক্সি পাওয়া প্রায় অসম্ভব। ট্যাক্সি ধরার জন্য ডাল গেট পর্যন্ত যেতে হবে। নরম সুন্দর সকাল, সোয়েটারের ওপর শাল জড়িয়ে নিয়েছি, তাও বেশ শীত করছে। তবে আমি লক্ষ্য করেছি, কাশ্মীরে যতই শীত পড়ুক কখনো হাড়ে কাঁপন লাগে না। এখানকার তুলনায় দার্জিলিংয়ের শীতে কষ্ট বেশি। শুভ্রা চ্যাটার্জি একটা লাল রঙের কোট পরেছেন, রঙটা এত বেশি উজ্জ্বল যে চোখ ধাঁধিয়ে যায়। তিনি গভীর মনোযোগ দিয়ে জল দেখছেন। চারপাশের পাহাড় চেয়ে আছে আমাদের দিকে। খুব কাছেই হরিপর্বত, ওখানে একটা পুরনো কালের দুর্গ আছে। ভেবেছিলাম একদিন দুর্গটা দেখে আসব। আগেরবারও ভেবেছিলাম, দেখা হলো না। নাগিন লেক পার হয়ে পড়লাম খালে। দুপাশে অনেক গাছ জলের ওপর ঝুঁকে আছে। হঠাৎ মনে হয় বাঁশ বন, কিন্তু সরু সরু পাতা হলেও এগুলো বাঁশ নয়, নাম না জানা গাছ। এই রকম গাছ ঝুঁকে পড়া দৃশ্যের জন্যই মনে হয় এই রকম খালের ওপর দিয়ে নৌকায় চেপে আমি বহুবার গেছি। এই সবই আমার দেখা। শ্রীনগরের এই জায়গার সঙ্গে পূর্ববঙ্গের খুব মিল। এই রকমই জলের ধারে ধারে বাড়ি, এই রকমই জল মেশানো সংসার। তবে এখানে পরিপ্রেক্ষিতে আঁকা আছে বিশাল বিশাল বরফ ঢাকা পাহাড়। বুলবুল এসে আমার কোলের ওপর বসে পড়েছে। ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমি ঠিক ভাব জমাতে পারি না, অনেকে পারে, কিন্তু এই মেয়েটি নিজেই এত কথা বলে যে আমার দিক থেকে আলাদা কোনো চেষ্টা চালাবার দরকার নেই। বুলবুল বলল, কাকু আমিও নৌকা চালাবো, আমাকে একটা দাঁড় দিতে বলো না। শিকারাওয়ালাকে সে কথা বলতেই সে সিটের তলা থেকে ছোট্ট একটা বইটা বার করে দিল। এর আগেও নিশ্চয়ই অনেক বাচ্চা এরকম আবদার করেছে, তাই এরা তৈরিই থাকে। বুলবুল সেই বইটাটা নিয়ে মহা উৎসাহে জল ছিটাতে লাগলো। ঠান্ডা কনকনে জল আমার গায়ে লাগছে। বুলবুলের কোট ভিজে যাচ্ছে। তাকে বারণ করলেও সে আর থামছে না। এখন জল ছিটানোতেই তো তার আনন্দ, একে সামলানো আমার পক্ষে শক্ত। আমি বুলবুলের মায়ের দিকে তাকালাম, তার কোনো ভ্রুক্ষেপ নেই। হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে তিনি ওপাশের জলের দিকে তাকিয়ে আছেন। বোঝাই যায় তার মন নেই এখানে। মাত্র একদিনের আলাপের পর এত ভোরে আমাকে ঘুম থেকে ডেকে তুলে পহলগাম যাবার প্রস্তাব জানানো যে খুব স্বাভাবিক ব্যাপার নয়, এরপরেও যে কিছু ব্যাখ্যা করার থাকে তা নিয়েও উনি মাথা ঘামাচ্ছেন না। মনে হয় ইনি হুকুম করায় বেশ অভ্যস্ত। ইনি যা বলবেন সবাই তা শুনবে, এই রকমই ইনি দেখে এসেছেন। ওকে ডাকলাম না। অনেক নারীকে এই গম্ভীর অবস্থায় বিশ্রী দেখায়। সাধারণ অর্থে অনেক সুন্দরী মেয়েও যখন গোমরা মুখে থাকে তখন তাদের মুখখানা যে বাঁকা আয়নার মতো হয়ে যায় তারা তা বোঝে না। কিন্তু এই উদাসীন গাম্ভীর্য
শুভ্রা চ্যাটার্জির মুখে একটা আলাদা ব্যক্তিত্ব এনে দিয়েছে। মনে হয় এ জগতের নয়। আমি রূপের উপাসক, তাই ওই রূপকে স্থির রেখে দিলাম। শিকারা এখন চলছে পুরনো শহরের মধ্য দিয়ে। দুপাশের বড় বড় বাড়ি, প্রত্যেক বাড়ির থেকে ঘাট নেমে এসেছে জল পর্যন্ত। আমি ভেনিস যাইনি। সেই নগরী কি এর চেয়ে বেশি সুন্দরী? এখানকার অনেক বাড়ি আগেকার দিনের সরু সরু ইটের, অপূর্ব কারুকার্য করা। হায়, এখন আর কেউ এরকম বাড়ি বানায় না। এখন বাড়ি মানে দেশলাইয়ের বাক্স। কয়েক বছর আগে যখন শ্রীনগরে এসেছিলাম তখন দেখেছি এই জলপথের দুধারে সার বেঁধে দাঁড়িয়ে থাকতো ভিখিরি বাচ্চারা। এমনকি সাধারণ গৃহস্থ বাড়ির ফুটফুটে ছেলেমেয়েরাও আমাদের দেখে বাড়ি থেকে বেরিয়ে এসে বলতো, রাজা সাব সেলাম, 2 পয়সা দেও, সেলাম রাজা সাব। ঝিলাম নদীর ধারে এক সন্ধেবেলা একটি যুবতী নীরবে আমার দিকে ভিক্ষের হাত বাড়িয়েছিল, যাকে দেখে মনে হয়েছিল এ রূপের কাছে সুচিত্রা সেন, বৈজয়ন্তীমালা লজ্জা পেয়ে যাবে। তবু এমন রূপসী ভিক্ষে করে কেন? এবার শ্রীনগরে এসে একটাও ভিখিরি দেখিনি এ পর্যন্ত। এমনকি কোনো হোটেল রেস্টুরেন্টের সামনেও কেউ ভিক্ষে চায় না। এই জন্য একটু মনটা খুঁতখুত করে। ইউরোপ আমেরিকাতেও আমি ভিখিরির সন্ধান পেয়েছি, আর ভারতবর্ষে ভিখিরি থাকবে না, এটা বড্ড বাড়াবাড়ি নয়? একটা হেঁচকির শব্দে চমকে উঠলাম। শুভ্রা চ্যাটার্জি তাড়াতাড়ি মুখ লুকোলেন, তবু স্পষ্ট বোঝা গেল উনি কাঁদছিলেন। আমাদের দিকে পিঠ ফিরিয়ে কোমরে গোজা রুমাল বার করে চোখ মুছলেন। বুলবুলও কান্নার শব্দ শুনেছে। সে আমাকে জিজ্ঞেস করলো, মা কাঁদছে কেন? ও কাকু, মার কী হয়েছে? বলো না, মা কাঁদছে কেন? এই মুহূর্তে আমি বড় অসহায় বোধ করি। শুভ্রা চ্যাটার্জি কেন কাঁদছেন সেটা উনি নিজে না বললে আমি কোনোদিনই জিজ্ঞেস করব না। কারো ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে আমি অনুপ্রবেশ করতে চাই না, কিন্তু এই ছোট মেয়েটিকে আমি কি বোঝাবো? আমি বললাম, ওই দেখো জলের মধ্যে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এরকম জলের মধ্যে ফুলের গাছ আগে দেখেছ? বুলবুল সেদিকে এক নজর তাকালো মাত্র, খুব একটা পছন্দ করলো না। আবার মুখ ফিরিয়ে বলল, মা কাঁদছে কেন বলো না? ওই দেখো দেখো কি সুন্দর মাছরাঙা পাখি, দেখতে পেয়েছো? একসঙ্গে 3টে। হ্যাঁ দেখেছি। তাকিয়ে থাকো, দেখবে এক্ষুনি একটা মাছ ধরবে। মা কাঁদছে কেন? শুভ্রা চ্যাটার্জি এতক্ষণে সংযত হয়ে গিয়েছেন। তিনি মুখ ফিরিয়ে বললেন, বুলবুল তুমি মোজা ভিজিয়েছ, শিগগির মোজা খুলে ফেলো। বুলবুল অমনি চুপসে গেল, মিনমিন করে বলল, না মোজা ভেজে নেই, একটুখানি। বদলে নাও, শিগগির বদলে নাও, ঠান্ডা লাগবে। শুভ্রা চ্যাটার্জি লাস্ট মোমেন্ট ব্যাগ থেকে অন্য মোজা বের করলেন। বুলবুল হাত বাড়িয়ে দিয়ে বলল, কাকু তুমি পরিয়ে দাও। শুভ্রা চ্যাটার্জি বললেন, না নিজে পরো, কাকুকে বিরক্ত করবে না। আচ্ছা এদিকে এসো, আমি পরিয়ে দিচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, উনি তবু এতক্ষণে মেয়ের দিকে নজর দিয়েছেন। বাচ্চাদের জামা জুতো টুতো পরানো আমার দ্বারা হয় না। মেয়েকে তৈরি করে দেবার পর শুভ্রা চ্যাটার্জি আমার দিকে তাকালেন সোজা দৃষ্টি, যেন উনি আমার মনের ভেতরটা দেখে নিতে চাইছেন। আমিও চোখ ফেরালাম না। ছোটোবেলায় অনেক স্ট্যাচু খেলেছি, হেঁটে আমায় চট করে হারাতে পারবে না কেউ। একটু পরে উনি মৃদু গলায় বললেন, তোমাকে হঠাৎ ডেকে আনলাম, হয়তো তোমার পহলগাম যাবার ইচ্ছা ছিল না। তুমি আগে যখন একবার পহলগাম দেখেছো, এবার বোধহয় যেতে না। যাক, তাহলে এতক্ষণে কৈফিয়ত দেবার কথা মনে পড়েছে। আমি মুচকি হেসে বললাম, হয়তো যেতাম। যেতে? দেখুন, আমি যখন কোথাও বেড়াতে যাই তখন কোনো পরিকল্পনা থাকে না। কোথায় কখন যাব বা কোথায় থাকবো তা আগে থেকে ঠিক করে রাখতে পারি না কখনো। তবু একবার দেখা জায়গায় পহলগাম এতই সুন্দর যে বারবার দেখা যায়। যাক, আমার এতক্ষণ একটু খারাপ লাগছিল। আমি ভাবছিলাম শুধু শুধু স্বার্থপরের মতো তোমাকে ডেকে আনা হলো। বাসের রাস্তা যদি খুলে না থাকে ট্যাক্সিতে যেতে হবে।
ট্যাক্সিতেই যাব। পহলগাম যাওয়া কি এতই জরুরি? খুবই জরুরি, একটা দিনও নষ্ট করা যায় না। তুমিই কাল ট্যাক্সির বুদ্ধিটা দিলে। আর কেউ বলেনি যে রাস্তা বন্ধ থাকলেও ট্যাক্সিতে সে পর্যন্ত গিয়ে তারপর পায়ে হেঁটে বা অন্যভাবে পহলগাম পৌঁছানো যায়। আমি একটু চুপ করে রইলাম। আশা করেছিলাম পহলগাম যাওয়াটা কেন এত জরুরি সেটা নিশ্চয়ই উনি বলবেন, কিন্তু বললেন না। বরং জিজ্ঞেস করলেন, আজকের মধ্যেই পৌঁছানো যাবে তো? মানে দিনের আলো থাকতে থাকতে? আমি বললাম, তা যাবে। এমনিতে একটু তো ঘন্টা 3 লাগবার কথা। যদি রাস্তা খারাপ থাকে ঘোড়া পাওয়া যাবে, কিন্তু আজ তো ফেরা যাবে না। রাত্রিটা থাকতে হবে পহলগামে। থাকবো, হয়তো বেশ কয়েকদিনই থাকতে হবে পহলগামে। তুমি ফিরে আসতে পারো যখন তোমার খুশি। শিকারে এসে থামলো ডাল গেটে। এখানে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। শুভ্রা চ্যাটার্জির সঙ্গে একটা বড় সুটকেস, একটা বেডিং আর 2টি ব্যাগ, আমার একটা সুটকেস আর একটা ঝোলা। বুলবুলকে আগে পাড়ে নামিয়ে দিয়ে তারপর আমার সুটকেসটা নামালাম। আবার ফিরে এসে দেখি শুভ্রা চ্যাটার্জি নিজেই বড় সুটকেসটা নিয়ে নামবার চেষ্টা করছেন। আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, ওটা আমায় দিন। উনি বললেন, না, আমি নিজেই পারবো। আহ, দিন না আমাকে। উনি একটু ধমক দেবার ভঙ্গিতে বললেন, বেশি বাড়াবাড়ি করো না। তুমি আমাদের সঙ্গে যাচ্ছ বলেই তোমাকেই যে সব কাজ করতে হবে তার কোনো মানে নেই। আমি নিজেই সব ব্যবস্থা করতে পারি। পহলগামও আমি একাই যেতে পারতাম, নেহাত মেয়েটা সঙ্গে রয়েছে বলে। আমি ওর হাত থেকে সুটকেসটা কেড়ে নিয়ে বললাম, আপনি নিজেই নিজের ব্যবস্থা করতে পারেন, এ তো খুব ভালো কথা, কিন্তু কোনো মেয়ে ভারী জিনিস হাত দিয়ে তুলছে, এই দৃশ্যটা আমার পছন্দ হয় না। উনি শিকার থেকে পাড়ে নেমে এসে বললেন, রাস্তায় কত মেয়ে কুলির কাজ করে, কত ভারী জিনিস নিয়ে যায়। তাদের সবাইকে দেখে তুমি বুঝি তাদের বোঝা বইবার জন্য ছুটে যাও? না, তা যায় না। তবে তাদের কারোর সঙ্গে এই এক নৌকায় চেপে বেড়াতে বেরোলে নিশ্চয়ই তার বোঝা আমি বইতাম। আমাকে কি তোমার পছন্দ অপছন্দ অনুযায়ী চলতে হবে? আমি সারা মুখে হাসি ছড়িয়ে বললাম, নিশ্চয়ই। আমি যা পছন্দ করব না, আশা করি আপনি সেরকম কিছুই করবেন না, অন্তত আমার সামনে। শুভ্রা চ্যাটার্জি আমার চোখে চোখ রেখে বললেন, আমি যা পছন্দ করব না, আশা করি এমন কিছু তুমিও করবে না। কথাটা বলার সময় ওর মুখে একটু হাসি ফুটল না। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল স্বর্গের খুব কাছে এই বইটির 3য় ও 4র্থ পর্ব। পরবর্তী পর্ব দুটি নিয়ে শীঘ্রই আসব। ততদিনের জন্য নমস্কার।